আর এই চ্যাপ্টারটা সোজা হয়ে যায়, কারণ এই চ্যাপ্টারে মাত্র দুটো কোশ্চেন শিখলে একটা কমন পড়ে যায়। ঠিক আছে, এটা তুমি যদি মিলিয়ে নিতে চাও মিলাতে পারো। দেখো এই তিনটা কোশ্চেনই 2017 থেকে 2024 পর্যন্ত বারবার রিপিট হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পথ প্রদর্শক। আজকে আমরা ক্লাস 10 এর মাধ্যমিকের সাজেশন নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এটা টেস্টেও কাজে লাগবে। আর এই সাজেশনটা আমি বলবো না যেটা কেন 100% কমন তোমরা পাবে। এই সাজেশনটা যখন তোমরা পুরোটা দেখবে, পুরো ভিডিওটা দেখবে, তখন তোমরাই বলবে যুক্তি আর তর্কের সাথে যে কেন এটা 100% কমন। কারণ আমরা প্রিভিয়াস 8 ইয়ার্স এর যে তোমাদের মাধ্যমিকের যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো দেখবো, প্লাস টেস্ট পেপারে কিছু দেখবো যে কিভাবে মিলছে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক ভিডিওটা। দেখো তোমাদের এইবার মাধ্যমিকের টোটাল ভূগোলের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর মধ্যে প্রথম যে পার্টটা সেটা হলো প্রাকৃতিক ভূগোল, যেটার মধ্যে 3টা অধ্যায় থাকে এবং টোটাল মার্কস থাকে 32। ঠিক আছে, তারপরে আসে পরিবেশ ভূগোল, অধ্যায় মাত্র একটা, মার্কস থাকে 8, যেখানে 5-এর কোনো কোশ্চেন এখান থেকে আসে না। ঠিক আছে, তারপরে আঞ্চলিক ভূগোল, অধ্যায় 5 থাকে, আর এটার মধ্যে তোমার টোটাল 32 মার্কস থাকে। সেম এই প্রথমেরটার মতো 32 মার্কস এটার মধ্যে থাকবে। এবং উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সঙ্গ মানচিত্র থেকে তোমাদের থাকে 8 মার্কস, এটার মধ্যে 5-এর কোনো কোশ্চেন আসে না। মানচিত্রতে থাকে টোটাল 10 মার্কস। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা দেখি যে প্রাকৃতিক ভূগোল, যে প্রাকৃতিক ভূগোলে যে 3টা অধ্যায় আছে সেই অধ্যায়ের যে 32 মার্কসটা সেটা কি করে আমরা পেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা প্রাকৃতিক ভূগোল যে আছে সেই চ্যাপ্টারটা ভালো করে দেখবো। ঠিক আছে, এখানে টোটাল 3টা চ্যাপ্টার থাকে। ঠিক আছে, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, টোটাল এই 3টা চ্যাপ্টার থাকে। এই 3টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের ইজি টাইপ 5 নম্বরের 2টো কোশ্চেন থাকে এবং 3 নম্বরের থাকে একটা, 2 নম্বরের থাকে টোটাল 2টা, টোটাল নাম্বার হবে 4। ঠিক আছে, তো এইভাবে তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশনটা আছে। তো বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের মধ্যে সবার প্রথমে দেখি আমরা যে 5 নম্বরে টোটাল কয়টা কোশ্চেন থাকবে। 5 নম্বরে টোটাল এই 3টা চ্যাপ্টার থেকে থাকবে 4টা কোশ্চেন, আর আমাদের অ্যাটেন্ড করতে হবে মাত্র 2টো। ঠিক আছে, 4টা কোশ্চেন কিভাবে থাকবে? প্রথম যে চ্যাপ্টারটা আছে বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এটার মধ্যে থাকবে একটা কোশ্চেন এর থেকে। তারপরে যে বায়ুমণ্ডল আছে সেটা থেকে থাকবে 2টো, এবং বাড়িমণ্ডল থেকে থাকবে একটা। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের 4টা কোশ্চেন থাকবে, দিতে হবে আমাদের 2টো, তাহলে আমাদের সবগুলো চ্যাপ্টার অবশ্যই পড়ার দরকার নেই। ঠিক আছে, আমরা শুধুমাত্র যদি 2টো চ্যাপ্টার পড়ি, শুধুমাত্র প্রথম চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার পড়ি, তাও আমাদের 3টা কমন আসছে। বাই চান্স যদি একটা নাও আসে তারপরেও আমরা 2টো কিন্তু অ্যাটেন্ড পেয়ে যাবো। ঠিক আছে, আর লাস্টে একটা চ্যাপ্টার না করলেও আমাদের হবে, কিংবা যদি আমরা প্রথম চ্যাপ্টার বাদ দিই পরে 2টো করতে পারি। ঠিক আছে, তো এভাবে আমরা করতে পারি। তো এটা তোমরা করতে পারো সিলেবাস কমানোর জন্য। আর যারা ভালো একদম কোনো রকমের মিস করতে চাও না তাদেরকে 3টা চ্যাপ্টারই করতে হবে, কোশ্চেন খুব কম থাকে এটার থেকে। ঠিক আছে, তোমরা আশা করি পারবে। তো দেখো এই যে 5 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেটা তোমাদের মাধ্যমিকের খাতায় প্রশ্নপত্রে কোথায় থাকবে। দেখো এটা হলো 2025-এর মাধ্যমিকের প্রশ্নপত্র। ঠিক আছে, এখানে তোমাদের বিভাগ উম যে আছে সেই বিভাগ উম অর্থাৎ 5 নাম্বার যেটা আছে বিভাগটা আছে সেখানে তোমরা পাবে। ঠিক আছে, যেমন দেখো এখানে তোমাদের 2025-এর কোশ্চেন এসেছিল। প্রথম চ্যাপ্টার থেকে আমাদের আসছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। ঠিক আছে, আর দ্বিতীয় চ্যাপ্টার যেটা আমি বলেছিলাম সেটা থেকে 2টা কোশ্চেন আসছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, আর পৃথিবী নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। তো সেকেন্ড চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন এসেছে। এবং লাস্টের যে চ্যাপ্টারটা আছে বাড়িমণ্ডল, সেই চ্যাপ্টার থেকে এসেছে চিত্র সহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। তাহলে এই যে 4টা কোশ্চেন আমরা দেখলাম, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের দেখার প্রয়োজন পড়বে না, এবার কিন্তু পরীক্ষায় আসছে না। ঠিক আছে, আর টেস্টে অনেক সময় দিয়ে দেয়, মোস্ট অফ দি দেয় না, কিন্তু অনেক সময় তোমাদের টেস্টের টিচাররা যেহেতু তোমাদের কোশ্চেন পেপারটা বানায় অনেক সময় দিয়ে দিতে পারে। তো টেস্টে তো বলা যায় না, টেস্টের জন্য আমাদের পড়তে লাগতে পারে, কিন্তু মাধ্যমে কিন্তু এই কোশ্চেনগুলো একদমই আসবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তোমাদের প্রথম যে চ্যাপ্টার আছে বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। সবার প্রথমে দেখো নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা করো। এটা মাধ্যমিকের 2 এসেছিল, 2009 এসেছিল, 12 এসেছিল, 15 এসেছিল, এমনকি 19 এসেছিল। ঠিক আছে, এবং নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বর্ণনা দাও। ঠিক আছে, আর এখানে দেখে নাও নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই কোশ্চেনটা শিখলে কিন্তু আমাদের মধ্যগতিতে বা সমভূমিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ একই কোশ্চেন হয়, তার জন্য এখানে দেওয়া আছে। আর বদ্বীপ প্রবাহ নিম্ন প্রবাহের নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সংক্ষিপ্ত পরিচয় দাও, এই কোশ্চেনটা একই সাথে হয়ে যায়। ঠিক আছে, তারপর আছে 3 নম্বর কোশ্চেন, বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বর্ণনা দাও। এই 3টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 4 নম্বর হলো শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বিবরণ দাও, আর বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও। ঠিক আছে, এই যে 5টা কোশ্চেন দেখছো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এই 5টা কোশ্চেন বারবার কিন্তু পরীক্ষার মধ্যে আসে। এবং লাস্টে যে কোশ্চেনটা আছে 6 নাম্বার, এটাও দরকার আছে, এটাও শিখে নিতে পারো, টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর লাস্টে তোমার হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটা, এটা তোমাদের 2025-এ আমরা দেখলাম এসে গেছে, তো এবার এটা আসার চান্স কিন্তু নেই একদম। ঠিক আছে, এমনকি এখানে তোমাদের আরেকটা কোশ্চেন এখানে হয় হিমবাহ ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে
সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা ক্ষয় কার্য ছিল, এটা সঞ্চয় কার্যের ফলে। ঠিক আছে, এই কোশ্চেনটা আসতেও পারে, কিন্তু এই কোশ্চেনটা না আসার চান্স অনেক বেশি আছে, কারণ হিমবাহের থেকে একটা কোশ্চেন চলে আসছে ক্ষয় কার্যের ফলে। সুতরাং এই এখান থেকে কিন্তু আর কোনো আসার চান্স খুবই কম। আমরা পরের বছরের কোশ্চেনগুলো দেখবো, বিগত 8 বছরের কোশ্চেন দেখবো, সেই কোশ্চেনের মধ্যে পেপারে তোমরা দেখবে যে এরকম একটা চ্যাপ্টার থেকে যখন কোশ্চেন আসে পরবর্তী বছরে কিন্তু রিপিট কোশ্চেন এরকম হয় না, অন্য চ্যাপ্টার অন্য কোনো পার্টের থেকে দেয়। ঠিক আছে, তাহলে দেখো পরের বছরের সাথে একটু মিলে নিই। এটা এটা ছিল যেটা আমরা কমন দেখেছিলাম, যেটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, আর এটা হলো গিয়ে তোমার 17, 18, 19 যেটা পরীক্ষা এসেছে। দেখো কমনগুলো মিলে কিনা। প্রথমে 2017 এসেছিল শুষ্ক অঞ্চলে বায়ু জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, যেটা তোমার এখানে আছে দেখবে, শুষ্ক অঞ্চলে বায়ু জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বর্ণনা দাও। ঠিক আছে, 2018 এসেছিল হিমবাহ জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, হিমবাহ জলধারার সৃষ্ট, যেহেতু হিমবাহ এবং জলধারাটা 2025 আসছে, তো এবার আসার চান্স নেই। ঠিক আছে, তারপরে দেখো নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ 2019 এসেছিল, আর এদিকে দেখো নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বর্ণনা দাও, এটা কিন্তু কমনে আছে। ঠিক আছে, এভাবেই তোমরা 2024, 2020, 2022, 2023, 2024 এগুলা এটার সাথে মিলিয়ে নিতে পারো, দেখবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এই কমনের থেকেই আসছে। ঠিক আছে, সুতরাং 2026-এও তোমাদের এখান থেকে কি আসছে, পরীক্ষায় কিন্তু আসছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে দিয়েছি, নদীর ক্ষয় কার্য এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং বায়ুর ক্ষয় কার্য এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপ, এই 4টা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায়, আমাদের শিখতেই হবে। ঠিক আছে, আর তারপরে তোমাদের আরো 2টো কোশ্চেন দিয়ে দিয়েছি, জলবায়ুর পরিবর্তনের প্রভাবে কিভাবে সুন্দরবনের অঞ্চলের উপর প্রভাব পড়েছে, এই কোশ্চেনটা তোমরা শিখে যেতে পারো। ঠিক আছে, এই হলো তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে কমন 5-এর। এখন আমরা দেখি দ্বিতীয় চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার তোমার বহির্জাত, দ্বিতীয় চ্যাপ্টার আচ্ছা আচ্ছা দ্বিতীয় চ্যাপ্টার হলো বায়ুমণ্ডল। ঠিক আছে, বায়ুমণ্ডল থেকে তোমার টোটাল দেখো 8টা কোশ্চেন। ঠিক আছে, এই 2টো কোশ্চেন 2025-এ মাধ্যমিক এসেছিল। ঠিক আছে, তার জন্য এই 2টো কোশ্চেন আমাদের শেখার দরকার নেই। আর আমাদের শিখতে হবে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি লেখো, বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ন্ত্রণগুলি কি কি। একই কোশ্চেন হয়ে যায় এটা। পৃথিবীর বায়ুচাপের বলয় এবং বলয়গুলির বিবরণ দাও, পৃথিবীর বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহের সম্পর্কে লেখো, চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো, বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করো, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান ও প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। এই যে 8টা কোশ্চেন আছে, এই 8টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এই চ্যাপ্টারটা প্রচুর বড় এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 2টো কোশ্চেন আসছে। ঠিক আছে, 5-5-এ 2টো কোশ্চেন আসছে এবং তার জন্য 8টা কোশ্চেন, 8টার মধ্যে 2টো অবশ্যই কমন পড়ার কথা। ঠিক আছে, আমাদের 2টো লাগবে না, একটা কমন বলেই চলবে, কারণ প্রথম চ্যাপ্টার থেকে একটা কমন আমাদের আসছে, এই চ্যাপ্টার থেকে একটা কমন, এবং যদি আরো ভালো করে পড়তে চাই 2টো চ্যাপ্টার পড়লেই আমাদের 2টো কমন চলে আসছে, আমাদের 4টার মধ্যে তো 2টোই হবে, তাই না? তারপরে যদি আরো করতে চাও তাহলে পরের চ্যাপ্টার দেখো, এই চ্যাপ্টারের মধ্যে থাকে টোটাল 4টা কোশ্চেন। ঠিক আছে, টোটাল বললেই বুঝবে 5 নম্বরে শুধুমাত্র 4টা কোশ্চেনই হয় চ্যাপ্টার থেকে, এটা খুবই ইজি একটা চ্যাপ্টার। সমুদ্র স্রোতের সৃষ্টি নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, আর একটা হয়ে যায় পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো, আর একটা হলো কি তোমার জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। ঠিক আছে, জোয়ার ভাটা থেকে আরেকটা কোশ্চেন হয় এখানে, যেহেতু 2025-এ জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো চলে এসেছে, তো জোয়ার ভাটা থেকে আর কোনো কোশ্চেন এখানে আসছে না। তো পরে রইল 2টা কোশ্চেন, সমুদ্র স্রোতের সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো আর পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। তো এই 2টার থেকে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই এবার 2026-এ আসছে। ঠিক আছে, আর এই চ্যাপ্টারটা সোজা হয়ে যায়, কারণ এই চ্যাপ্টারে মাত্র 2টো কোশ্চেন শিখলে একটা কমন পড়ে যায়। ঠিক আছে, তার জন্য তোমরা এটাকে ফলো করতে পারো। আমরা বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলে পড়তে পারি, যাতে কি হয় 3টা প্রশ্ন একদম কমন পড়ে যাবে, তার থেকে 2টো দিলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আর যদি একটা কমন নাও পড়ে তো 2টো দিতে হচ্ছে আমাদেরকে। তো এই হলো তোমাদের বায়ুমণ্ডল, এটা তুমি যদি মিলিয়ে নিতে চাও মিলাতে পারো। দেখো এই 3টা কোশ্চেনই 2017 থেকে 2024 পর্যন্ত বারবার রিপিট হয়েছে। ঠিক আছে, কয়েকটা দেখে নেই। দেখো প্রথমে দেখো 2017-এরটা, 2017-তে কি এসেছিল, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। সমুদ্র স্রোতের প্রভাব পৃথিবীব্যাপী, দেখো সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। 2018-তে দেখো সমুদ্র স্রোতের সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। ঠিক আছে, তো সমুদ্র স্রোতের সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, একই কোশ্চেন। তারপরে বলছে জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো, জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। এটা 2025-এ আসছে, পরের বার তোমাদের আসছে না, 2019 গেল। 2020-তে দেখো পৃথিবীব্যাপী জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো, সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। 2021-এ তোমাদের যেহেতু করোনা ছিল, তো সেই বছরটা মাধ্যমিক পরীক্ষা হয়নি, তো সেটা নেই। আর 2022-এ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, যার কারণে ওই বছরের যে কোশ্চেনটা ছিল না খুব ইজি এসেছিল, এবং কোশ্চেনের প্যাটার্নটা একটু আলাদা ছিল। ওইবারে যে কোশ্চেনটা ছিল না ওটা প্রত্যেকবার থেকে একটু আলাদা দেখবে। ওইবার শুধুমাত্র প্রথম চ্যাপ্টার থেকে কোশ্চেন দিয়েছিল, এই 4টা কোশ্চেন যে দেখবে 4টা কোশ্চেনই তোমার প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রকৃতির সৃষ্ট ভূমিরূপ থেকে এসেছে, এবং 4টা কোশ্চেন আমাদের কমনের মধ্যে দেখে দেবে আছে। ঠিক আছে, তো 2022 থেকে এক্সেপশন একটা, এটা দেখে লাভ নেই। 2023-টা দেখে দেখো,
সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। আবার দেখো সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। 2024-এ কি আসছে? সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব আলোচনা করো। প্রভাব তো এখানে আছেই। তো তোমরা দেখলে বিগত 8 বছর ধরে এই একই কোশ্চেন রিপিট হচ্ছে 3টা কোশ্চেন। তো 2026-এ এমন কোনো মিরাকেল ঘটে যাবে না যে অন্য কোশ্চেন দিয়ে দিবে। যদি ঘটেও যায় তারপর আমাদের কাছে কি আছে, অপশন তো আছেই। ধরো 4টা কোশ্চেন, আমাদের দুটো দিলে আমাদের হয়ে যাচ্ছে। তো এই হলো তোমাদের 5 নম্বরের কমন। ঠিক আছে, এখন আমরা 3 নম্বরের দিকে এগোই। দেখো 3 নম্বরে তোমাদের আমি দেখি 3টা চ্যাপ্টার আছে। আবার দেখি 3টা চ্যাপ্টার থেকে মাত্র আমাদের আসবে একটাই কোশ্চেন। ঠিক আছে, করতে হবে একটাই, একটা অথবা দিয়ে থাকবে। ঠিক আছে, যেমন 2025 এটা একটা আছে। 2025 এসেছিল অশ্বক্ষুরাকৃতির হ্রদের সৃষ্টি চিত্র সহ সংক্ষেপে ব্যাখ্যা করো। এটা প্রথম চ্যাপ্টার থেকে এসেছিল। আর আরেকটা চ্যাপ্টারে আরেকটা এখানে অথবা দিয়ে আরেকটা কোশ্চেন তোমরা দিতে পারতে, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে 3টি প্রধান পার্থক্য করো। এটা এসেছিল বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তো এই দুটো চ্যাপ্টার থেকে যে কোনো তোমাদের আমার একটা দিলেই হয়ে যেত। আর এই দুটো চ্যাপ্টার থেকে কোশ্চেন দুটো এসেছিল। ঠিক আছে, আর এখানে টোটাল মার্কস আছে তোমার একটাই কোশ্চেন দিতে হবে 3 নাম্বার। ঠিক আছে, কিন্তু 3 নাম্বারের জন্য আমাদের ভালো পড়তে হবে। আমরা যদি চাই 3টা চ্যাপ্টারই পড়তে পারি, কিন্তু আমরা যদি চাই দুটো চ্যাপ্টার কিংবা একটা চ্যাপ্টার যদি পড়ি, কারণ এই দুটো চ্যাপ্টার থেকে যে কোনো এই চ্যাপ্টার থেকে তো একটা কোশ্চেন আসবে। ঠিক আছে, প্রত্যেকবার আসছে বিগত 8-10 বছর ধরে এই চ্যাপ্টার থেকে প্রত্যেকবারই কোশ্চেন দিয়েছে 3 নাম্বার একটা। ঠিক আছে, তো একটা চ্যাপ্টার যদি আমরা ভালো করে একদম পড়ে নিই 3 নাম্বার সব কোশ্চেন, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর কিছু ট্রিকের সাহায্যে আমরা দেখবো কি করে আমরা করতে পারি। দেখো 3 নাম্বারের কোশ্চেনের জন্য যখন আমরা বড় কোশ্চেন করছিলাম তখন নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এটা আমাদের পড়তে লাগতো। তো বড় কোশ্চেন যখন পড়ছিলাম আমরা পয়েন্টগুলো শিখতে লাগবে, তখন আমরা কিন্তু 3 নাম্বারের এই কোশ্চেনগুলো আমরা তখন কিন্তু আমরা করে নিয়েছি। ঠিক আছে, যখন আমরা এই বড় কোশ্চেন শিখছিলাম তখন এই কোশ্চেনগুলো এবং এই কোশ্চেনগুলো সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই ভূমিরূপগুলা যে 3 নাম্বারের কোশ্চেন আছে চিত্রসহ, সেগুলো কিন্তু আমরা ওখানেই করে নিব। ঠিক আছে, তার জন্য এটাকে এক্সট্রা করে আমি আর 3 নাম্বারের কমনের মধ্যে দেখিনি। বায়ুর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ যেগুলো হবে, যেটা বড় কোশ্চেনের মধ্যে বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের এবং কি ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের যে তোমার ইগুলো ছিল, কোশ্চেনগুলো ছিল, সেগুলো কিন্তু এখানে তোমার হয়ে যাবে। 3 নাম্বার কোশ্চেন ওখানে কভার হয়ে যাবে। তার জন্য এখানে আমি এখানে দিয়ে দিলাম যেগুলো শিখতে হবে আমাদেরকে। ঠিক আছে, কি কি ভূমিরূপ, তো ওখানে কিছু কিছু কোশ্চেন কভার হয়ে যাবে, কিছু কিছু কোশ্চেন যদি না হয় তাহলে কিন্তু তোমরা শিখে নিব। ঠিক আছে, আমাদের এগুলো কিন্তু সব বর্ণনা শিখতে পারে। 2 এবং 3-এর বেশ কিছু কোশ্চেন এখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপর হিমবাহের কাজে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, এখানে 6টা আছে, এখানে 5টা আছে, এখানে 4টা আছে, যেটা আমাদের শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি কিছু পার্থক্য আমাদের শিখতে হবে যেটা 3 নম্বরের জন্য খুবই দরকার। প্রথমে আছে গিরিখাত ও ক্যানিয়ন, খুবই ইম্পর্টেন্ট। আবরোহণ এবং আরোহণ। ঠিক আছে, গিরিখাত এবং ক্যানিয়ন, পলল শঙ্কু এবং পলল ব্যাজিনী, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, পলল শঙ্কু এবং বদ্বীপের নদী হিমবাহ, গ্রামলিন ও রসেমাতানে। ঠিক আছে, এগুলো কোশ্চেন, এগুলো পার্থক্য তোমাদের শিখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, শিখতে হবে আমাদেরকে। এখন দেখো আর যে 10টা কোশ্চেন এখানে দেওয়া আছে। নদীর মোহনা বদ্বীপ সৃষ্টি অনুকূল পরিবেশ আলোচনা করো, বদ্বীপের শ্রেণী বিভাগ করো। তো এই কোশ্চেনগুলো আমাদের শিখতে হবে। আর জানি এই চ্যাপ্টারটার মধ্যে 3 নম্বর একটু বেশি কোশ্চেন আছে। এর কারণ আমরা আগে বলেছি, আমরা যদি স্ট্র্যাটেজি অনুযায়ী এগোই তাহলে আমাদের প্রথম যে চ্যাপ্টার আছে, এই প্রথম চ্যাপ্টারে 3 নম্বরের যত কোশ্চেন আছে একদম ভালো করে শিখতে হবে, যাতে একটা কমন পড়েই যায়। কারণ দিতে হবে দুটোর থেকে একটা, আর পরের দুটো চ্যাপ্টার যে আছে ওটার মধ্যে একটু কম জোর দিলেও হবে। ঠিক আছে, আর যদি কেউ চাও যে শুধু একটা চ্যাপ্টার পরে একটা কমন করে নেবো, তাহলে একদম ভালো করে যতগুলো কমন দেওয়া আছে সবগুলো আমাদের কিন্তু পড়তে হবে, তার থেকে একটা অবশ্যই চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখন বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে দেখি কিছু 3 নম্বরের কোশ্চেন। বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে আমাদের পড়তে হচ্ছে পার্থক্য, পড়তে হচ্ছে তোমার ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য। ঠিক আছে, সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর পার্থক্য, ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ, নাতিশীতল, ঘূর্ণবাতের। ঠিক আছে, তারপর পরিচালন এবং সুলক্ষে বৃষ্টি, মৌসুমী এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু, এই পার্থক্যগুলো আমাদের শিখতে হচ্ছে। ঠিক আছে, খুবই কম আছে, আর এখানে কমই দেওয়া হয়েছে কারণ প্রথম চ্যাপ্টার থেকে বেশি দেওয়া হয়েছে। আর এখানে কিছু ওজোন স্তর বিন্যাসের প্রভাবগুলি। ঠিক আছে, এই যে 7টা কোশ্চেন আমাদের শিখতে হবে এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে 3 নম্বরের জন্য। ঠিক আছে, আচ্ছা এখন দেখি বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল থেকে খুবই কম শিখলেই হয়ে যাবে। আবার বলি চ্যাপ্টারটাই ছোট হয়ে যায়, তার জন্য 3 নম্বরের এই কটা কোশ্চেন শিখলেই হবে। আর বাড়িমণ্ডল থেকে খুব একটা 3 নম্বরের কোশ্চেন দেয় না, কারণ দুটোই আসে, প্রথম চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে বেশিরভাগ দেয়, আবার এসেও পরে বাড়িমণ্ডল থেকে অনেকবার এসেও গেছে। ঠিক আছে, দেখো সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের পার্থক্য দেখো, উষ্ণ স্রোত এবং শীতল স্রোত, ভরাকটাল ও মরাকটালের, পেরিজি এবং অ্যাপোজি জোয়ারের এই পার্থক্যগুলো তোমাদের শিখতে হবে। ঠিক আছে, আর দুটো কোশ্চেন যে দুটো শিখতে হবে 3 নম্বরের জন্য। ঠিক আছে, আচ্ছা এখন 2 নম্বর দিয়ে এগোনো যাক। দেখো 2 নম্বরের বহির্জাত প্রক্রিয়া আমি ভাগ করে দিয়েছি প্রথম চ্যাপ্টারের থেকে, বহির্জাত প্রক্রিয়া তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে। বহির্জাত প্রক্রিয়া এখান থেকে আমাদের শিখতে হবে। তার আগে আমি বলে দিই 2 নম্বরে কতগুলো কোশ্চেন আসবে। 2 নম্বরে টোটাল কোশ্চেন আসবে 4টা, তার মধ্যে আমাদের অ্যাটেন্ড করতে হবে 2টো। ঠিক আছে, টোটাল 4টা কোশ্চেন আসছে, অ্যাটেন্ড করতে হচ্ছে আমাদের 2টো। তাহলে আমরা সেম ভাবে দুটো চ্যাপ্টার যদি ভালো করে পড়ি, তার থেকে আমাদের কিন্তু কমন পড়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো বহির্জাত প্রক্রিয়া থেকে আমাদের এই যে 5টা কোশ্চেন আছে শিখতে হবে। বহির্জাত প্রক্রিয়া কি, অবরোহণ প্রক্রিয়া কি, আরোহণ প্রক্রিয়া কি, পর্যায়ন কি, ক্ষয়ীভবন কি। নদীর কাজের থেকে আমাদের পড়তে হবে ধারণা অববাহিকা, জলবিভাজিকা। ঠিক আছে, হিমবাহের কার্য থেকে আমাদের এগুলো পড়তে হবে। বায়ুর কার্য থেকে
এগুলো করতে হবে। ঠিক আছে, একবার স্ক্রিনশট মেরে নাও। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা দেখবো সেকেন্ড চ্যাপ্টার। 2 নম্বরের জন্য সেকেন্ড চ্যাপ্টার আমাদের পড়তে হচ্ছে। এটার মধ্যে আমি পার্ট পার্ট করে দিয়েছি। বায়ুমণ্ডলের উপাদানের স্তর বিন্যাস, এখান থেকে আমাদের মাত্র 6টা কোশ্চেন 7টা কোশ্চেন শিখতে হচ্ছে 2 নম্বরের জন্য। বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়নের থেকে আমাদের শিখতে হচ্ছে 7টা কোশ্চেন। ঠিক আছে, বায়ুর চাপ, বলয় এবং বায়ুপ্রবাহ থেকে শিখতে হচ্ছে আমাদের টোটাল 10টা কোশ্চেন। ঠিক আছে, এবং আর্দ্রতা এবং অধঃক্ষেপণ থেকে শিখতে হচ্ছে আমাদের 9টা কোশ্চেন। সেটা তোমরা স্ক্রিনশট মেরে নাও, দেখে নিতে পারো 2 নম্বরের কোশ্চেনের জন্য। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসবে বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল থেকে দুটো পার্ট হয়, একটা সমুদ্র স্রোত, একটা জোয়ার ভাটা। সমুদ্র স্রোত থেকে মাত্র 5টা এবং জোয়ার ভাটা থেকে এই 9টা কোশ্চেন আমাদের শিখলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা 2 নম্বরের জন্য। আচ্ছা, তো এই হলো আমাদের টোটাল 32 মার্কসের সাজেশন। ঠিক আছে, যেটা তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে আছে। তাহলে কিন্তু আমরা বুঝে নিলাম প্রাকৃতিক ভূগোলের 32 নাম্বার কিভাবে আমরা পেতে চলেছি, তাই তো। এখন পরের ভিডিওতে আমরা দেখব এই যে পরিবেশ ভূগোল, আঞ্চলিক ভূগোল, উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো। সেখানে আমরা সেই চ্যাপ্টারের যে যতগুলো কোশ্চেন আছে, ঠিক আছে, সেগুলো আমরা দেখবো। এবং আরেকটা ভিডিওতে আমি ম্যাপ পয়েন্টিং যে আছে বা মানচিত্র ভারত, সেটার সাজেশন এবং সোজা কোথায় ম্যাপ আছে, কোথায় কি আছে, সব ম্যাপ পয়েন্টিং একদম বোর্ডের মধ্যে করিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, একদম সাজেশন সহ চলে আসবে। তো তোমরা যদি 10-এ 10 পেতে চাও তাহলে সেই ভিডিওটাকে মিস করবে না এবং পরের ভিডিওটাকেও দেখবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে দাও, আর একটা লাইক দিয়ে দিবে যদি ভিডিওটা পছন্দ হয়। ঠিক আছে, আর শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।